স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি দেওয়ার মাত্র এক বছরের মাথায় গত এপ্রিল মাসে প্রায় ৩৪০ জন নারী অভিবাসী দেশে ফিরতে বাধ্য হয়েছে। মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে এক প্রকার শূন্য হাতে প্রাণে বেঁচে ফিরেছেন তারা। তাদের অভিযোগ, ওই দেশগুলোতে মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে নারী কর্মীদের। কেন এবং কি কারণে আমাদের দেশের নারী কর্মীদের এমন দুর্দশায় পড়তে হচ্ছে? তাদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজে সরকারের উদ্যোগগুলো কি যথেষ্ট? জানবো আজকের স্টার স্পেশালে। সাধারণত অভিবাসী কর্মীদের ভিসা দেয়া হয় ২ বছরের, কিন্তু এপ্রিল মাসে যারা ফেরত এসেছেন তাদের দেশে ফিরতে হয়েছে ২ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই। দেশে ফিরে আসা নারী অভিবাসী শ্রমিকদের প্রত্যেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছ থেকে ৫,০০০ টাকা করে সাহায্য পেয়েছেন। কিন্তু শুধুমাত্র এই সহায়তা দিয়ে কি দায় এড়াতে পারবে মন্ত্রণালয়? যাদের শ্রমের টাকায় দেশের রেমিটেন্স বাড়ছে তাদের সুরক্ষা দেওয়ার দায়ভার কে নেবে? সাধারণত আমাদের বিদেশে যারা কাজ করতে যায়, যে আমাদের নারী কর্মীরা, একটা জিনিস তাদের প্রায় কমন, তারা সবাই সোশিও এবং ইকোনমিক ভাবে, মানে আর্থিক এবং সামাজিক ভাবে দুই দিক থেকে তারা কিন্তু একটু ভালনারেবল থাকে, একটা অসহায় অবস্থায় থাকে। তো সেই মুহূর্তে দেখা যায় তাদের বলা হয় যে তুমি সৌদি আরবে গেলে ভালো থাকবে, তুমি আয় করবে ভালো এবং তোমার কোনো টাকা লাগবে না, এমনকি একবার হজও করে আসতে পারো। এই ধরনের কথা বলে তাকে আসলে নর্মালি আমরা আমাদের যারা মধ্যস্বত্বভোগী থাকে বা তার কাছের আত্মীয় স্বজন বা যাদেরকে আমরা দালাল বলি, তারা তাকে কিছুটা মোটিভেট করে। কারণ হচ্ছে সৌদি আরবে একটা মেয়ে পাঠালে রিক্রুটিং এজেন্সি $২,০০০ পায় সৌদি আরব থেকে। তো যার কারণে তারা আসলে নারী কর্মীদেরকে এইভাবে নেওয়ার জন্য একটু আগ্রহী থাকে। বিশেষত আমাদের যে ৮-৯ লাখ নারী কর্মী আছে তার প্রায় অর্ধেকই আছে সৌদি আরবে, এবং মূলত আমাদের নারী কর্মীরা সৌদি আরবে বেশি যায়। তো আমরা দেখেছি যে যেহেতু তালাকের এই প্রশিক্ষণ, যাচাই বাছাই প্রক্রিয়া এগুলো যেহেতু ভালো না, তো ফেরত আসার পরেও আমরা কথা বলে দেখেছি যে মূলত আমরা ৩টা কারণকে ভাগ করি যে আমাদের যারা নারীরা ফেরত আসে। প্রথম কারণ যদি বলি, তাহলে এদের একটা বড় অংশই তারা সেখানে অ্যাডাপ্ট করতে পারেন না। মানে তার খাওয়া, তার পরিবেশ, তার কাজ বা এইগুলো তারা সেখানে অ্যাডাপ্ট করতে পারে না, তার সংকট হয়। সেজন্য যাওয়ার ২-৩ মাস পরই বলে যে সে খেতে পাচ্ছে না। আসলে খেতে পাচ্ছে না মানে ওইখানকার খাবার তার জন্য ম্যাচ করে না। সে আসলে এখানে হয়তো রাত ৮টার সময় ঘুমিয়ে যেত, ওইখানে মধ্যপ্রাচ্যে তারা সৌদি আরবে অনেক রাত জাগে, তারা তো ঘুমোতে যায় ভোরবেলা। এই সমস্ত কিছু মিলে দেখা যায় যে সে অ্যাডাপ্ট করতে পারে না। আর একটা অংশ পরে তারা ঠিক মতন বেতন পান না। তাকে দাঁড়িয়ে কাজের ঘটনা, প্রথমটা হচ্ছে অভিযোজন সংকট, দ্বিতীয়টা হচ্ছে বেতন নিয়ে সংকট। তার যে বেতনের কথা সেই বেতন সে পাচ্ছে না। আবার একটা বাড়িতে কাজ করার কথা, ২-৩টা বাড়িতে কাজ করছে, তার আত্মীয় স্বজনের বাড়িতে, তার আত্মীয় স্বজনের বাড়িতে কাজ করাচ্ছে, ওভারলোডেড, ঠিক মতন বেতন পান না। এই যে কাজের যে সংকট, সেই কারণে অনেকে আসলে তারা ফেরত আসে। এবং তৃতীয়ত আমরা পাই যারা নির্যাতনের কথা বলে, তারা শারীরিক নিপীড়ন কথা বলে, অনেক সময় যৌন নিপীড়নের কথা বলে। এই যে নিপীড়ন গুলো হয়, যে এইটা দুভাবে হতে পারে। অনেক সময় কিছু নিয়োগকর্তা তো থাকেই যারা হয়তো তাদের উদ্দেশ্য খারাপ থাকে, তারা এক ধরনের নিপীড়ন করে। আরেক ধরনের নিপীড়ন, সে হয়তো কাজ বুঝতে পারছে না বা ভাষাটা বুঝতে পারছে না, তখন তাকে শারীরিক নিপীড়ন করে, এবং এটা অনেক ধরনের ভয়ঙ্কর হয়। অনেক সময় আমরা দেখি তার গায়ে গরম পানি ঢেলে দিচ্ছে, আয়রন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, হাত পা ভেঙে ফেলছে, ছাদ থেকে ফেলে দিচ্ছে, চুল কেটে ফেলছে, এবং যত ধরনের নির্যাতন সম্ভব সব ধরনের নির্যাতন হচ্ছে। এবং কিছু কিছু জন নির্যাতন তো বললামই। তা আমি মনে করি সমস্যার সমাধানের জন্য যেটা জরুরি, যেই নিয়োগকর্তা এরকম নিপীড়ন করে, নির্যাতন করে, তাদের একটা ব্ল্যাক লিস্ট হওয়া উচিত, তাদের তালিকা করা উচিত। কারণ সে যদি মনে করে যে বাংলাদেশে একটা মেয়েকে আমি চাইলেই নিপীড়ন করতে পারি, নির্যাতন করতে পারি এবং আমার বিচার হবে না, তাহলেই কিন্তু আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটতেই থাকে। এই মেয়েগুলো ফেরত আসার আগে কিন্তু সে অনেক সময় আমাদের সৌদি আরবের যে আমাদের বাংলাদেশের সেফ হাউস আছে, দূতাবাসে, সেখানে যায়। সেখানে সেফ হাউসে যখন মেয়েটা আসে তখনই তার সাথে কথা বলে, যদি নিপীড়নের চিহ্ন থাকে, নির্যাতনের ঘটনাগুলো থাকে, তৎক্ষণাৎ সেই অভিযোগগুলো সৌদি পুলিশকে জানানো, মামলা করা, বিচারের আওতা আনা, এগুলো কিন্তু খুব জরুরি। এবং বিশেষ করে যেই রিক্রুটিং এজেন্সি
মানে সৌদি আরবে যে নিয়োগকর্তা তাকে নির্যাতন করছে সে কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। প্রত্যেকটা মেয়েকে যদি হাতে একটা মোবাইল ফোন নিশ্চিত করা যায়, সে যেন বিপদে পড়লে যোগাযোগ করতে পারে। আবার আমাদের এমবাসি থেকে যদি মনিটরিং উইং থাকে, সেখান থেকে হঠাৎ হঠাৎ কোনো একটা নম্বরে ফোন করে খোঁজ খবর নেওয়া, এবং দূতাবাসে একজন নারী নিয়োগ কর্মকর্তা, কারণ দেখা যায় অনেক নারী যেহেতু যায়, তারা এমন কোনো সংকটের পর এমন কোনো পরিস্থিতিতে পড়ে, যারা একজন হয়তো নারী কর্মকর্তা দূতাবাসে থাকলে তাকে হয়তো ডিটেলস তারা বলতে পারতো, বোঝাতে পারতো। তো এই ধরনের ঘটনাগুলো অস্বীকার না করে আলোচনা করা, বেশি বেশি করে কথা বলে, এবং কোনোভাবে যদি আমরা সৌদি আরবে তাদের নিয়োগকর্তাকে বিচারে আওতায় আনতে না পারে, আপনি জানেন আবিরুর নামে একটা মেয়ে কিন্তু মারা গিয়েছিল, যেটা বলা হচ্ছিল আত্মহত্যা, পরে দেখা গেলো হত্যা। সেটা নিয়ে মামলা করার পর কিন্তু আমরা দেখলাম যে সৌদি নিয়োগকর্তা বিচারে আওতায় এসেছে। এই কাজটা আমি মনে করি একার না, সরকার একা এই কাজগুলো করতে পারে। আমাদের সরকার, রিক্রুটিং এজেন্সি, নাগরিক সমাজ, গণমাধ্যম সবাই মিলিয়ে আমাদের এমন একটা পরিস্থিতি নিশ্চিত করতে হবে যাতে করে আমাদের নারী গৃহকর্মী একটু ভালো থাকে। কারণ এই মেয়েগুলো অনেক আশা নিয়ে যায় যে এইখানে যে সে যে সংকটে আছে, সৌদি আরবে তার অবস্থা আরেকটু ভালো হবে। কাজেই এই মেয়েদের কান্না আমরা শুনতে চাই না, এবং আমরা এখানে সংখ্যা দিয়ে বিচার করতে চাই না। আমরা সবসময় বলি যে সৌদি আরবে যদি একটি মেয়েও নির্যাতিত হয়, একটি মেয়ে আত্মহত্যা করে, আমি মনে করি সেটা আমাদের পুরো দেশের সংকট। কাজে এই সংকটগুলো আমাদের সমাধান করতে হবে যৌথভাবে।